আচ্ছা, আমরা শুরু করছি। তো গত ক্লাসে আমরা শিডিউলিং এর অ্যালগরিদম গুলোর ভিতরে আমরা মোটামুটি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপরে এসআরটিএন শর্টেস্ট জব ফার্স্ট, তারপরে হচ্ছে এসআরটিএন, এবং এরপরে ছিল আমাদের প্রায়োরিটি শিডিউলিং। আমরা এই পর্যন্ত কভার করে ফেলেছি। এই যে প্রায়োরিটি শিডিউলিং এই পর্যন্ত আমরা দেখেছি। তো আজকে আমরা একটু যেটা দেখব যে এই যে আমরা শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম বা এই যে প্রায়োরিটি শিডিউলিং এগুলো নিয়ে আমরা কথা বললাম, বিশেষ করে এটা দেখো, এই যে শর্টেস্ট জব ফার্স্ট, আমি এটা আরেকবার ক্লোজ করে আসি। আচ্ছা, একটু আমাকে কেউ বলো তো এই অ্যালগরিদমটা কোন প্যারামিটারের উপরে শিডিউলিং করে? এই যে এখানে তিনটা প্যারামিটার দেয়া আছে, প্রসেস, অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম, কোনটার উপরে মেইনলি শিডিউলিংটা ডিসিশনটা নেওয়া হয়? এই তিনটা কোন কোন কলামটায়? সিপিইউ টাইম, তাই তো? সিপিইউ টাইম। আচ্ছা, তাহলে এই যে সিপিইউ টাইম কলামটা, এই কলামটার উপরে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয় কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, এই তো? আইডিয়া তো তাই। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলো তো, যদি এই কলামটা তোমাকে আমি না দিই, এই কলামটা নাই, তাহলে শর্টেস্ট জব ফার্স্ট কি করা যাবে? এই কলামটা দেয়া নেই, আমাকে কি বুঝতে পারছো প্রশ্নটা? যে সিপিইউ টাইমের কলামটা দেয়া নেই, অ্যারাইভেল টাইম দেয়া আছে, প্রসেস দেয়া আছে, কিন্তু একটা প্রসেসের কত সময় লাগবে এটা দেয়া নেই। তাহলে শর্টেস্ট জব ফার্স্ট বা শর্টেস্ট রিমেইনিং টাইম নেক্সট, এই অ্যালগরিদম দুইটা চলবে কিনা এটাই জানতে চাচ্ছি তোমাদের কাছে। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে এই যে সিপিইউ টাইমটা, এই যে সিপিইউ টাইম যেটা আমরা বলছি সিপিইউ টাইম, দেখো এটা দেয়া না থাকলে অঙ্কটা করা যাবে না, এটা হচ্ছে মোটামুটি কনফার্ম কথাবার্তা। এখন আইডিয়া হচ্ছে যে এই যে সিপিইউ টাইম আমরা লিখেছি, যে ধরো এটা এখানে পাশে লেখা আছে P1 এর 8 মিলি সেকেন্ড লাগবে, এই P1 এর 8 মিলি সেকেন্ড লাগবে এটা আমি জানবো কিভাবে আসলে? তুমি একটা জিনিস আমাকে বলো তো, তুমি যখন কোন একটা প্রোগ্রাম লিখো, তোমার প্রোগ্রামের ভিতরে কি তুমি বলে দাও যে আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউট করতে 3 মিলি সেকেন্ড লাগবে, এইটার জন্য 4 মিলি সেকেন্ড, এটার জন্য 8 মিলি সেকেন্ড, এরকম কি প্রোগ্রামিং কখনো করছো? যে তুমি তোমার স্টেটমেন্ট গুলোর জন্য টাইম গুলা বলে দাও যে এই সিপিইউ কে বলতে হয় যে এত সময় লাগবে, এটা কি এরকম করে প্রোগ্রামিং করছে আজ পর্যন্ত কেউ? না স্যার। যে এই ফাংশনটা কল করবো, এই ফাংশনটার 5 মিনিট লাগবে, এই ফাংশনটার 2 মিনিট 2 সেকেন্ড লাগবে, এই ফাংশনটার 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে, তার মানে ডেভেলপার তার প্রোগ্রামের স্টেটমেন্ট গুলোর কিরকম সময় নিবে এক্সিকিউশন করতে, এটা কিন্তু ডেভেলপার মানে অপারেটিং সিস্টেমকে বলে দিচ্ছে না, কারণ এরকম কোনো কোডের ভিতরেই নাই এরকম। আচ্ছা, আরেকটা জিনিস বলো তো, যে একটা প্রসেস যখন তুমি লিখে ফেলেছো, তুমি নিজেই জানো না যে তোমার প্রসেসের জন্য কি পরিমাণ সময় লাগবে তোমার এক্সিকিউশনের জন্য, কারণ এক এক সিপিইউতে এক এক ধরনের টাইম লাগতে পারে, এক এক কম্পিউটারে যেখানে মাইক্রোপ্রসেসর এক এক রকম, র্যাম এক রকম, সেখানে এক এক রকম প্রসেসরে এক এক ধরনের সময় লাগতে পারে। সো তুমি ডেভেলপার হিসেবে নিজেই জানো না তোমার প্রোগ্রামে কত সময় লাগবে। ওএস কি তোমার কোড দেখতে পায়? অপারেটিং সিস্টেম কি তোমার কোড একদম এক্স্যাক্টলি দেখতে পায় যে এটা প্রাইম নাম্বারের কোড, এটা পারফেক্টের কোড? তাহলে ওএস কিভাবে বুঝবে যে এই প্রোগ্রামটার কত সময় নিবে? এটা 8 মিলি সেকেন্ড নিবে না 10 মিলি সেকেন্ড নিবে? ওএস কিভাবে বুঝবে যে এটা 8 মিলি সেকেন্ড নিবে? ওএস এর বোঝার কোনো রাস্তা আছে? স্যার, এটা রান করার জন্য রিসোর্সেস গ্যাদার করতে যত টাইম লাগে। না, রিসোর্স গ্যাদার ধরো করলাম, তারপর তো এক্সিকিউশন তো করতে হবে, তাই না? সিপিইউ তে নিয়ে তো যোগ বিয়োগ গুণ ভাগ সাইন কস ক্যালকুলেশন এগুলো তো করতে হবে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এগুলো তো চালাইতে হবে, তাই না? লুপ চালাইলা, এটা তো সিপিইউ তে নিয়ে চালাইতে হবে, এখন লুপটা কতক্ষণ লাগবে, হ্যাঁ, তারপর তোমার এই যে একটা স্টেটমেন্ট a ইকুয়াল টু b প্লাস c করতে কতক্ষণ লাগবে, এগুলা কি আসলে ওএস কি জানে যে এখানে a প্লাস a ইকুয়াল টু b প্লাস c করতেছে এই প্রোগ্রামটা? না স্যার। তাহলে খেয়াল করে দেখো, অপারেটিং সিস্টেম নিজেও জানে না যে প্রোগ্রামের ভিতরে কি হচ্ছে। লাইন বাই লাইন এক্সিকিউশন তুমি করতে পারো, কিন্তু ওইখানে আসলে প্রোগ্রামটা কি করতেছে এইটা তো কোডে লেখার, এটা তো আর ওএস দেখতে পাচ্ছে না, তাই না? তাহলে তো আর কম্পাইল করলে তো, যদি ওএস দেখতেই পাচ্ছে তাহলে তো কম্পাইলেশন কোড হইতো না, তাই না? কম্পাইল কোড করলে যে অবজেক্ট কোড জেনারেট হয়, তারপর যে লিংক কোড জেনারেট হয়, এগুলো তো আসলে ওএস দেখতে পায় না, তাই না? ওএস শুধুমাত্র প্রোগ্রাম কাউন্টার অনুসারে তোমার কম্পাইলারের যে ইনস্ট্রাকশন, কম্পাইলার অনুসারে যে ডাটাটা জেনারেট হচ্ছে, কম্পাইলারের ডাটা শুধু ফলো করে। তাহলে দেখো, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সিপিইউ টাইম, এতদিন আমরা যে কথাটা বলে আসছি, এই সিপিইউ টাইমটা কিন্তু আসলে ওএস এর পক্ষে বোঝার কোনো সুযোগ নাই। আবার আমরা এটাও দেখলাম যে ডেভেলপার নিজেও সিপিইউ টাইম
জানে না কত লাগবে বা বলেও দেয় না, তাহলে প্রশ্ন হচ্ছে সিপিইউ টাইম যদি কলামটা আমরা না জানি, তাহলে এই যে ধরো এই যে 8 মিলি সেকেন্ড, 4 মিলি সেকেন্ড, এই যে আমরা এখানে লিখে রাখছিলাম 5 এরকম লিখছিলাম 9, এইগুলো যদি আমরা না জানি তাহলে প্রশ্ন হচ্ছে এই শর্টেস্ট রিমেইনিং টাইম আর শর্টেস্ট জব ফার্স্ট, এই দুইটা অ্যালগরিদম কি আসলে রান করা যাবে কিনা, কারণ দুইটাই তো তোমার সিপিইউ টাইমের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো প্রবলেমটা কোথায়? জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা সিপিইউ টাইম জানা না থাকতে পারে, কিন্তু সিপিইউ টাইম আমি চাইলে এস্টিমেট করতে পারি না? এই যে এস্টিমেট করা, দেখো এস্টিমেট করতে পারি না? ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করব যে ওএস যেহেতু জানে না যে একটা প্রোগ্রামের কত সময় লাগবে, আবার প্রোগ্রামের ডেভেলপারও জানে না কত সময় লাগবে, বাট অপারেটিং সিস্টেম ওই প্রসেসটাকে রান করে তার বিহেভিয়ার দেখে একটা এস্টিমেট করতে পারে যে এই প্রোগ্রামটা সম্ভবত এত সময় নিতে পারে এর পরের বার। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এস্টিমেশন। ঠিক আছে, এখন কিন্তু আমরা কিন্তু অ্যাকুরেটলি জানবো না, কিন্তু আমরা এস্টিমেট করে একটা এই কলামটাকে ফিল আপ করার চেষ্টা করব। যাতে এই কলামটা ফিল আপ করবে এস্টিমেটেড করে, ওই এস্টিমেশনের উপর বেস করে আমরা আসলে এই এসআরটিএন বা এসজিএফ অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই এস্টিমেশন করার জন্য আমরা কি করব, আমরা একটা নতুন স্লাইড ওপেন করি এখানে জাস্ট লেখার জন্য আমি। তাহলে আমরা এখন দেখো আমরা হচ্ছে সিপিইউ টাইম এস্টিমেশন করতে চাচ্ছি, আমি এখানে লিখি সিপিইউ টাইম এস্টিমেশন। আচ্ছা, এটার জন্য দেখো আমরা কি করলাম, আমরা এরকম একটা ফর্মুলা ইউজ করব। অপারেটিং সিস্টেম যেটা করে এই যে এরকম একটা ফর্মুলা, দেখো en+1 equal to alpha tn plus 1 minus alpha en। দেখো এই টার্মিনোলজি গুলোকে আমরা একটু এক্সপ্লেন করি। এই যে en দেখতে পাচ্ছ n+1, এটা হচ্ছে তোমার এস্টিমেটেড, আমি লিখে দিই এখানে, এস্টিমেটেড সিপিইউ টাইম at n+1। তার মানে আমরা আসলে প্রেডিক্ট করতে চাচ্ছি যে একটা প্রসেস, একটা স্পেসিফিক প্রসেস, তার সিপিইউ টাইম কত লাগবে। তার মানে আমাকে প্রত্যেকবার তার জন্য সিপিইউ টাইম এস্টিমেশন করতে হবে। তাহলে এই n+1 দিয়ে আমি বুঝাচ্ছি যে n+1 তম সাইকেলে তার সিপিইউ টাইম কত লাগবে এস্টিমেশন করছি। তাহলে আমাকে কেউ বলতে পারবে এইটা কি হবে, en, এটা দেখে বলো তো en কি হবে? স্যার n তম টাইমে এস্টিমেশন। মানে আমি এখন যেটা বের করছি তার আগের বারের এস্টিমেশন না এটা? স্যার ঠিক আছে, তার মানে খেয়াল করে দেখো আমি আগের বারের এস্টিমেশন ব্যবহার করে পরের বারের এস্টিমেশন করতেছি, তাহলে এটা কি একটা রিকার্সিভ ইকুয়েশন না? এখানে রিকারেন্স আছে কিনা বলো তো? জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো আমরা এস্টিমেশন করতে যাচ্ছি একটা প্রসেস কত সময় নিবে, এইটা এস্টিমেট করতে গিয়ে আমরা তার আগের বার তার জন্য যে টাইমটা এস্টিমেট করা হয়েছিল সেটাকেও কিন্তু ব্যবহার করছি, এটা ব্যবহার করে পরেরটা বের করতেছি। এখানে দেখো আরেকটা টার্ম আছে এই যে টিএন, এই যে টিএন। তাহলে আমরা এটা জানলাম, এই যে এটা বুঝে ফেললাম, এটাও বুঝে ফেললাম। টিএনটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল টাইম টেকেন বাই এ প্রসেস এট এন। আচ্ছা, এটা মানে কি দেখো, ধরো এই যে আমি বললাম যে তোমার জন্য আমি একটা টাইম এস্টিমেশন করছি, ধরো এভাবে চিন্তা করো যে অপারেটিং সিস্টেম তোমার জন্য এস্টিমেট করলো যে তোমার একটা প্রসেস এই মুহূর্তে তার 10 মিলি সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এস্টিমেশন করলাম 10 মিলি সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, এই প্রসেসটাকে আমি 10 মিলি সেকেন্ডের জন্য সিপিইউ তে পাস করলাম, কারণ আমি তার জন্য আন্দাজ করেছি যে তার বোধহয় 10 মিলি সেকেন্ড লাগবে। ওই যে আমরা এই ইকুয়েশন সলভ করে একটা বের করেছি যে 10 মিলি সেকেন্ড লাগবে, তা আমি তাকে সিপিইউ তে পাস করলাম। এটা এমন হতে পারে না যে সিপিইউ তে পাস করার পরে এটা মাত্র 5 মিলি সেকেন্ড পরেই কোন একটা আইও মোডে চলে যেতে পারে না বলো তো? তা আমি তো তোমার জন্য এস্টিমেশন করেছি জি, স্যার। 10 মিলি সেকেন্ড, হ্যাঁ, তো তুমি কোন একটা স্টেটমেন্ট এক্সিকিউশন করেছো, করতে তোমার 5 মিলি সেকেন্ড লেগেছে, লাগার পর তুমি একটা ইনপুট আউটপুটে চলে গেছো। তাহলে তোমার জন্য এটা ছিল আমার এস্টিমেশন। ভালো করে দেখো কি বললাম, এটা ছিল তোমার এই, তোমার জন্য আমার এস্টিমেশন এন তম টাইমে, তোমার জন্য এস্টিমেট করলাম 10 মিলি সেকেন্ড, আর তুমি অ্যাকচুয়ালি নিয়েছো কত বলো তো?
5 মিলিসেকেন্ড। তাহলে এটা হচ্ছে তোমার টিএন। তাহলে তোমার জন্য এক্সপেক্টেড এস্টিমেশন হচ্ছে এটা, আর তুমি যেটা অ্যাকচুয়ালি নিয়েছো সেটা হচ্ছে এটা। ব্যাপারটাকে এভাবে চিন্তা করো যে তুমি যখন কুইজ দিতে যাও, আমি কি করি বলতো? নরমালি কি করি, কুইজের যখন আমি টাইম ঠিক করি, আমি কি করি, আমি কি আসলে জানি যে তোমাদের কত সময় লাগবে কুইজটা দিতে? বলতো, আমার কি জানা আছে যে এক্স্যাক্টলি তোমাদের কুইজটা দিতে কতক্ষণ লাগবে? তোমাদের বিহেভিয়ার তো আমার এখনো জানা নাই, তাই না? যে তোমরা আসলে তোমরা কি খুব ফাস্ট কুইজের অ্যান্সার করে ফেলবা নাকি স্লো, তোমাদের অনেক সময় দিতে হবে, এটা কিন্তু আমি জানি না। তা আমি কি করতে পারি বলো তো? আমি একটা আন্দাজ করতে পারি না তোমাদের ক্লাসের ইয়ে দেখে, রেসপন্স দেখে একটা আন্দাজ করতে পারি না যে এই সাধারণত কুইজ দিলে কত সময় নিবে, বা আমার এতক্ষণ লাগতেছে, তোমাদের কতক্ষণ লাগতে পারে, এটা আন্দাজ করতে পারি না, এস্টিমেট করতে পারি না, বলো তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে তোমাদের জন্য ধরো আমি এস্টিমেট করলাম যে তোমাদের এই পরীক্ষাটা দিতে সম্ভবত 20 মিনিট সময় লাগবে, আন্দাজ করলাম। এখন এমন হতে পারে না যে তোমাদের গ্রুপের খুবই সিরিয়াস, তোমরা খুবই তাড়াতাড়ি মানে পড়াশোনা শিখে ফেলছো, তোমাদের জন্য টাইম দিলাম, কুইজের টাইম দিলাম 20 মিনিট, তোমরা দেখা গেল 15 মিনিটে শেষ করে খাতা জমা দিয়ে চলে যেতে গেলে, এরকম হইতে পারে না? জি স্যার। অথবা কি হতে পারে বলো তো? 20 মিনিট সময় দেওয়ার পর তোমরা সবাই বারবার রিকোয়েস্ট করা শুরু করো, স্যার আর 5 মিনিট, স্যার আর 5 মিনিট, স্যার প্রশ্ন বড় হয়ে গেছে আর 5 মিনিট। তার মানে কি বলতো, তোমরা অ্যাকচুয়ালি যে টাইমটা নিবা সেটা হচ্ছে এই যে টিএন। হ্যাঁ, আর আমি যেটা তোমাদের জন্য এস্টিমেট করছি সেটা হচ্ছে এই যে ইএন। পার্থক্যটা বোঝা গেল দুইটা প্যারামিটারের মধ্যে পার্থক্য? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই ইকুয়েশনটাতে আমাদের ইএন প্লাস 1 এর ব্যাপারটা আমরা বুঝলাম, টিএন বুঝলাম, ইএন বুঝলাম। একটা জিনিসই বাকি থাকলো, সেটা হচ্ছে আলফা। আলফার ভ্যালুটা আমরা বলবো একটু পরে। আলফা মনে রাখবো, আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই আলফার ভ্যালুটা সাধারণত 0 থেকে 1 এর মধ্যে যে কোনো দশমিক ভ্যালু হইতে পারে। ঠিক আছে, 0 থেকে 1 এর মধ্যে একও হইতে পারে, আমরা লেস দেন ইকুয়াল টু 1 বলি। 0 থেকে 1 এর ভিতরে, 0 থেকে 1 এর ভিতরে আলফার ভ্যালু যে কোনো দশমিক ভ্যালু হইতে পারে। তাহলে এখন আসো আমরা এই কোশ্চেনটাকে সলভ করি, দেখি যে আসলে অপারেটিং সিস্টেম একটা প্রসেসের টাইম এস্টিমেট করতে পারে কিনা। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবা, এই ইকুয়েশনটা কিন্তু প্রত্যেকটা প্রসেসের জন্য আলাদা আলাদা করে রান করতে হবে। এটা কিন্তু গ্লোবালি কোনো টাইম বের করছে তা না, প্রত্যেকটা প্রসেসের জন্য ইকুয়েশন আলাদা, এই ইকুয়েশনটা আলাদা আলাদা রান করতে হবে। এবং প্রত্যেকটা প্রসেসের n+1 বলো, n তম টাইম বলো, n-1 বলো, প্রতিটা টাইম শিডিউলের জন্য তাকে এই অ্যালগরিদমটা বারবার রান করতে হবে। তার মানে তুমি যদি en+2 বের করতে চাও, তখন কি করতে হবে? এই ইকুয়েশনটা কেমন হবে বলতো? আলফা tn+1 প্লাস 1 মাইনাস আলফা ইন্টু en+1, এরকম হবে না? জি স্যার। এটা যদি n+2 হয়, তার মানে আমাকে প্রতিটা সাইকেলের জন্য কিন্তু এই ইকুয়েশনটা বারবার এক্সিকিউট করতে হবে, পার প্রসেস আলাদা করে। তাহলে আসলে এটার আমরা একটা সলিউশন বের করার চেষ্টা করি। তাহলে আমাদের ইকুয়েশনটা আমরা আরেকবার লিখি, এখানে দেখো en+1 ইকুয়াল, হ্যাঁ বলো। স্যার 41, এখন অপারেটিং সিস্টেম একটা প্রোগ্রামের জন্য 10 মিনিট ধরে নিল, রাইট? তো হ্যাঁ স্যার, এটা যদি এই সেম প্রোগ্রামটা যদি আবার কিছুক্ষণ পর বা একদিন পর রান করা হয়, তো ওকে এস্টিমেটেড টাইম না, 10 মিলিসেকেন্ডই ধরবে নাকি আগে যেটা কারেক্ট টাইম চেঞ্জ হতে একটা পারে? একটা প্রসেস যখন র‍্যাম থেকে চলে গেল তখন ওএস এর তার জন্য আর কোনো কনসার্ন নেই, কাজে সে যখন নতুন করে আসবে তখন সে আবার নতুন প্রসেস, তখন তার আগের বিহেভিয়ার মনে রাখার প্রয়োজন নেই। বুঝতে পারছিস কি কথাটা? ওএস কিন্তু এক একটা অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার স্টোর করে রাখবে না। বুঝতে পারছো কি বলছি? তোমাকে যেটা করবে, তুমি যখন কোন একটা প্রসেসকে রান করবে, এখন এই যে এখন তুমি রান করলা, এটা কি সাথে সাথে ক্লোজ না হয়ে তো 10 মিনিট ধরেও চলতে পারে না, বা 20 মিনিট ধরে 1 ঘন্টা ধরেও চলতে পারে না? গুগল ক্রোমে উইন্ডো ওপেন করে বসে আছে 1 ঘন্টা ধরে বসে আছো, এটা হইতে পারে না? জি স্যার। তাহলে এই যে 1 ঘন্টার ভিতরে তোমাকে বারবার টাইম দিতে হবে না, কখনো 10, কখনো 5, কখনো 20 এরকম টাইম দিতে হবে না তোমাকে শিফট করে করে? জি স্যার। তাহলে এই যে বারবার তোমাকে আমি কনটেক্সট সুইচ করে করে টাইম দিব, তোমাকে কতক্ষণ করে আসলে সময় দিব, এই এস্টিমেশনটা আমরা এখন করতেছি। বুঝতে পারছো কিনা 41? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো হ্যাঁ বলো। স্যার আচ্ছা, এখানে তো তাহলে আমার সিপিইউর যে আলাদা মানে রিড করতে যে একটা স্পিড লাগে মানে টাইম, ওটা কি এড হবে না যে আমার সিপিইউ এত হার্জ মানে স্পিডে সে রিড করে, নাকি স্যার প্রসেস গুলো সবগুলোর ক্ষেত্রে যেহেতু সিপিইউ স্পিড সেম এই জন্য এটা হবে? না, আমরা এই যে এখন দেখবো যে সিপিইউ টাইমটা আমাদের কনসিডারেশনে আসবে লাস্টে, যখন আমরা ইকুয়েশন সলভ করে সারবো তখন দেখবো যে সিপিইউ টাইমটা কনসিডারেশনে আসবে। কারণ নরমালি তোমার একটা প্রসেস, ধরো তুমি একটা অ্যালগরিদম লিখেছো, তোমার
একটা সেলেরন প্রসেসরে রান করলে হয়তো 1 মিনিট লাগে, কিন্তু এটা যদি তুমি কোর i7 এ রান করো বা কোর i9 এ, এটা হয়তো 2 সেকেন্ডে হয়ে যেতে পারে না? জি স্যার। তাহলে আমি তো ওই প্রসেসরে বিহেভিয়ার দেখো তো, তোমাকে টাইম দিলাম 10 মিনিট কিন্তু নিলে 2 সেকেন্ড, তাহলে আমি আসলে বুঝে ফেললাম না যে আসলে এখানে ফাস্ট প্রসেসরের কারণে টাইম কম বেশি লাগছে না? তাহলে তো আমি বিহেভিয়ারটা লার্ন করে ফেলবো, তাই না? বুঝতে পারছো কিনা দেখো তো। জি স্যার। তা আমি তো তোমাকে যখন টাইম দিব, তোমার অ্যাটিটিউড এবং আমার এস্টিমেশন এটা মিলেই আমরা পরবর্তী গেসটা করব। এটা কিভাবে করব সেটা আমরা এখন এই কোশ্চেনটা সলভ করলে জিনিসটা বোঝা যাবে ক্লিয়ারলি যে কিভাবে ক্যালকুলেশন আসবে, এবং ওই টাইমটা কিন্তু আসবে যে সিপিইউ তে যে কম সময় লাগে বেশি সময় লাগে এটা আসবে। এক এক অপারেটিং সিস্টেম মানে এক একটা মানে কি বলে তোমার সিস্টেমের জন্য অপারেটিং সিস্টেমের এস্টিমেশনটাও ডিফারেন্ট হবে। এটা আমরা দেখব একটু পরে। দেখো আমাদের ইকুয়েশনটা কি ছিল? আলফা টিএন প্লাস 1 মাইনাস আলফা ইএন, এই ছিল আমাদের ইকুয়েশন। তাহলে দেখো আমরা এই কোশ্চেনটা, এটা যেহেতু রিকার্সিভ ইকুয়েশন, দেখো তো এটা এভাবে সলভ করা যায় কিনা। আলফা টিএন প্লাস, এটাকে একটা স্টেপ সলভ করো তো, 1 মাইনাস এই ইএন টাকে দেখো তো এটার মতো করে লিখলে কেমন হয়। এটাকে কিভাবে লেখা যাবে বলো তো, এভাবে লেখা যাবে কিনা দেখো তো। আলফা টিএন প্লাস 1 প্লাস 1 মাইনাস আলফা ইএন মাইনাস 1, সরি এটা ভুল লিখছি, এটা টিএন মাইনাস 1 হবে। -1 হ্যাঁ ঠিক আছে, দেখো তো ঠিক লিখলাম কিনা। ইএন টাকে রিকার্সিভ ইকুয়েশনের মতো ভাঙলাম। আমরা কিন্তু কোনো ক্লোজড ফর্ম বের করছি না, আমরা শুধু এই ইকুয়েশনটাকে ভেঙে একটা প্রপার্টি বের করব। আচ্ছা তাহলে এটা কাজ করি, এটা গুণ করে ফেলি। আলফা টিএন প্লাস 1 মাইনাস আলফা ইনটু আলফা টিএন মাইনাস 1 প্লাস 1 মাইনাস আলফা স্কয়ার ইএন মাইনাস 1। আচ্ছা আরেকবার ভাঙি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আলফা টিএন প্লাস 1 মাইনাস আলফা আলফা টিএন মাইনাস 1 প্লাস 1 মাইনাস আলফা স্কয়ার, এটাকে ভাঙলে কি হবে বলো তো? এটাকে ভাঙলে এরকম লেখা যাবে কিনা দেখো তো। আলফা টিএন মাইনাস 2, এই যে এইটুকু ভাঙতেছি, প্লাস 1 মাইনাস আলফা ইএন মাইনাস 2। দেখো ঠিক আছে কিনা, না ভুল লিখলাম তোমরা বলবা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকেও ভেঙে দেই। ভেঙে দিলে কি দাঁড়ায় বলো তো? আলফা টিএন 1 মাইনাস আলফা আলফা টিএন মাইনাস 1, এটা হয়ে যাবে 1 মাইনাস আলফা স্কয়ার আলফা টিএন মাইনাস 2 প্লাস 1 মাইনাস আলফা কিউব ইএন মাইনাস 2। তো এভাবে যদি আমি ভাঙতে থাকি, একটা সময় ভাঙতে ভাঙতে কি হবে বলতো? এর পরের টার্মটা বোঝা যাচ্ছে না, গেস করা যাচ্ছে না কি হবে না ভেঙেই এই পরের টার্মগুলো। জি স্যার। তার মানে এটা যদি 1 মাইনাস আলফা স্কয়ার এসে থাকে, পরেরটা কি আসবে? 1 মাইনাস আলফা কিউব ইনটু আলফা টিএন মাইনাস 2। আর এটা কি হয়ে যাবে? 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ইনটু এন মাইনাস 3 হয়ে যাবে না পরের টার্মটা? তাহলে এভাবে যদি ভাঙতে থাকো এক সময় কি হবে? ভাঙতে ভাঙতে দেখো তো এরকম হবে কিনা। আলফা টিএন 1 মাইনাস আলফা ইনটু আলফা টিএন মাইনাস 1 1 মাইনাস আলফা স্কয়ার আলফা টিএন মাইনাস 2, তারপর টার্মটা হবে এরকম 1 মাইনাস আলফা কিউব ইনটু আলফা টিএন মাইনাস 3। এভাবে ভাঙতে ভাঙতে এক সময় লাস্ট টার্মটা কি হবে বলতো? 1 মাইনাস আলফা টু দি পাওয়ার সামথিং ইনটু ই 0 হয়ে যাবে না দেখো তো? এই n মাইনাস 1 n মাইনাস 2 এভাবে করতে করতে এক সময় ই 0 হয়ে যাবে না এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা তখন বলতে পারবে যে 1 মাইনাস আলফার উপরে কি হবে? কি বলতে পারবে? যখন এটা ই যখন 0 হয়ে যাবে 1 মাইনাস আলফার উপরে পাওয়ারটা কি হবে? n। আচ্ছা দেখো তো এখানে একজন n বলছে, আর কেউ বলবা কিছু? স্যার 0 হবে। 0। আচ্ছা ঠিক আছে, দেখো তো প্রথম টার্মটা দেখো, এই যে প্রথম টার্মটা দেখো, ই তে ইর নিচে যখন n 1 মাইনাস আলফার উপরে কত বলো তো? এই দেখো ই তে যখন ইর নিচে যখন n 1 মাইনাস আলফার উপরে 1 না? জি স্যার। তার মানে আমি এভাবে লিখতে পারবো যে এখানে যখন n ইর নিচে যখন n তখন 1 মাইনাস আলফার উপরে হচ্ছে 1। তাহলে দেখো তো n মাইনাস 1 যখন হয়েছে এটা বেড়ে 2 হয়ে গেছে না? এই যে এই টার্মটা দেখো, ঠিক আছে কিনা দেখো তো? জি স্যার। তাহলে এই প্রথমটা যখন n তখন এটা 1, এটা কমতেছে না আস্তে আস্তে, দেখো তো এটা কমতে কমতে এটা যখন 1 হবে তখন এটা 1 থেকে 2 3 4 বাড়তে বাড়তে n হয়ে যাবে না? দেখো তো ঠিক লিখলাম কিনা? জি স্যার। তাই না? n এর ইকুয়াল টু 1, n যখন তখন ছিল 1, তাহলে একটা বাম পাশেরটা কমতেছে ডান পাশেরটা বাড়তেছে, তাহলে বাম পাশেরটা কমতে কমতে যখন 1 হবে ডান পাশেরটা বাড়তে বাড়তে n হয়ে যাবে না নাকি? জি স্যার। তাহলে বলো তো এটা যখন 0 হবে
তখন এটা যখন 0 হবে তখন এটা কত হবে n+1 হয়ে যাবে না? স্যার তাহলে আসলে এখানে উপরে কত লিখবো বলো তো? এখানে উপরে আমি n+1 লিখবো না? জি স্যার আচ্ছা, তাহলে এখন দেখো এই যে রিকার্সিভ ইকুয়েশনটা এটা আমাদের সলভ হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। আমি এখানে এটা মার্ক করে রাখি। en+1 ইকুয়াল টু হচ্ছে এটা। এটাকে আমি বড় গোল করে মার্ক করলাম। এই যে এই। আচ্ছা, এখানে এই যে e0 টার্মটা আননোন না? এটা কি বলতো? এই যে রিকার্সিভ ইকুয়েশনের ক্ষেত্রে কি হয় বলতো? একটা ভ্যালু জানা থাকতে হয় না ইকুয়েশন সলভ করার জন্য, নাকি? জি স্যার বেস কেস তাই না? তাহলে ওইটা জানা না থাকলে তো তুমি ইকুয়েশন সলভ করতে পারবে না, তাই না? একটা না একটা ভ্যালু তো তোমার জানা থাকতে হবে, তাহলে তো তুমি রিটার্নই করতে পারবে না। তাহলে এই যে e0 দেখতেছো, e0 যদি জানা থাকে বলো তো e1 বের করা যাবে না? e0 থেকে e1 বের করা যাবে না? জি স্যার। e1 জানা থাকলে e2 বের করা যাবে না? আচ্ছা, তার মানে এই e0 জানা থাকলে বাকি সবগুলাই রিকার্সিভলি বের করা যাবে। তাহলে বলো তো e6 বের করতে গেলে কি করতে হবে বলো তো? e5 আগে বের করতে হবে, e4 বের করতে হবে, e3 বের করতে হবে, এভাবে e1 পর্যন্ত e0 পর্যন্ত যেতে হবে না নাকি? জি স্যার। জি স্যার আচ্ছা, তাহলে এই e0 টাকে আমরা বলি, এই e0 টাকে এই যে আমি এখানে লিখে দিই ওভারঅল সিস্টেম এভারেজ। সিস্টেম এভারেজ টাইম, টাইম মানে হচ্ছে তোমার অন এভারেজ তোমার সিস্টেম সাধারণত প্রসেসগুলোকে রান করতে যেই সময় নেয় সেটা হচ্ছে তোমার e0। মানে ব্যাপারটা এভাবে চিন্তা করো যে তুমি সারাদিন ধরে প্রোগ্রাম রান করছো, একটা প্রসেস 10 সেকেন্ড নিয়েছে, কোনটা 15 সেকেন্ড, কোনটা 20 সেকেন্ড, কোনটা 2 সেকেন্ড, কোনটা 1 মিলি সেকেন্ড। এইভাবে সারাদিনে তোমার অসংখ্য প্রোগ্রাম রান করেছে না বিভিন্ন টাইম ইন্টারভেলে, বিভিন্ন স্কেলে, নাকি? জি তা স্যার। আমি এগুলার যদি একটা এভারেজ নেই, তাহলে আমি অন এভারেজ বলতে পারবো না যে অন এভারেজ আমার এখানে কম্পিউটারে এক একটা প্রসেস কত সময় নেয়। অন এভারেজ বলতে পারবো না e0 দিয়ে, সিস্টেম এভারেজ যদি নেই। মানে কেউ বেশি কেউ কম, কিন্তু আমি একটা এভারেজ বলতে পারবো না যে অন এভারেজ আমার এখানে এক একটা প্রসেস 10 সেকেন্ড করে সময় নেয়, এরকম একটা বলতে পারবো না। এটা তো অ্যাকুরেট হবে না, কারণ তোমার কেউ 10 নেয়, কেউ 20 নেয়, কেউ আবার 3ও নেয়, কেউ 1ও নেয়, তাই না? কিন্তু অন এভারেজ একটা বলা যাবে না? এই এই অন স্যার। এভারেজটা হচ্ছে তোমার এই যে এই e0, এই যে এটা। তাহলে বলো তো এই ইকুয়েশনটাতে আমরা যদি en+1 বের করতে চাই, দেখো তো এখানে সবগুলো টার্ম আমার জানা আছে না? এই যে এটা জানা আছে, দেখো না, এই সবগুলো জানা আছে না? এই যে এই সবগুলো জানা আছে না e0 সহ? স্যার আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই জিনিসটা বলো তো en+1 যখন বের করছে এইটা কি? এই যে এইটা কি বলো তো? এই যে tn টা কি জিনিস বলতে পারবে? এইটা এই যে এই কোশ্চেনটা সলভ করতেছে, tn টা যেন কি বলছিলাম মনে আছে? অ্যাকচুয়াল টাইম অ্যাকচুয়াল টাইম। তার মানে তোমাকে আমি আগের বার যে সময়টা দিয়েছিলাম তুমি কত সময় নিয়েছিলা, তাহলে তোমার জন্য নতুন এস্টিমেশন করতেছি। আগের বার তুমি নিয়েছিলে কত সেটা হচ্ছে এটা না? দেখো তো জি স্যার। এইটা কি বলো তো? এইটা স্যার তার আগের বারের যে অ্যাকচুয়াল টাইম হ্যাঁ, তার আগের বারের অ্যাকচুয়াল টাইম। এইটাকে দেখো তো, এইটাকে আলফা দিয়ে গুণ করা হয়েছে না? জি স্যার এইটাকে কি দিয়ে গুণ করা হয়েছে? 1 মাইনাস আলফা ইনটু আলফা দিয়ে গুণ করছি না? জি স্যার আচ্ছা, এটা হচ্ছে 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু আলফা দিয়ে গুণ করছি, তাই তো? তার মানে প্রতিটা টার্ম দেখো তো, এই যে এই টার্মটা কি তারও আগের অ্যাকচুয়াল টাইমটা না? জি স্যার আচ্ছা, তাহলে এই যে দেখো এই ইকুয়েশনটাতে আলফার ভ্যালুটা এখনো আনরিজলভড রয়ে গেছে না? আলফা কি জিনিস? জি স্যার আচ্ছা ফাইন, তাহলে আমরা এখন দেখো আলফাটা সলভ করি, তারপর ইকুয়েশনটা নিয়ে আমরা আরেকটা কথা বলবো, তাহলে আমাদের সলিউশন হয়ে যাবে। আমাদের ইকুয়েশনটা ছিল এরকম en+1 ইকুয়াল টু আলফা tn প্লাস 1 মাইনাস আলফা ইনটু en। আচ্ছা, আলফার ভ্যালু আমরা কি বলেছি? 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারবে। এক কাজ করি, আলফা আমরা 0 ধরি। তাহলে বলো তো এই ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে আলফা 0 ধরলে? স্যার রাইট সাইডে ইএন দেখো তাই হবে না আলফা 0 ধরলে? ঠিক আছে কিনা বলো তো? জি স্যার তাহলে আমাকে বলো তো পরের এস্টিমেশনটা আগের এস্টিমেশন একই জিনিস, এই জিনিসটা নাকি? জি স্যার জি স্যার। তাহলে আসলে কি এখানে অপারেটিং সিস্টেম কোনো এস্টিমেশন করতেছে? এত না করছে না তো। দেখো তো এটা মানে কি আসলে? এটা মানে এটা না আসলে? তাহলে দেখো তো আসলে এটা মানে কি? e0 না? জি স্যার তাহলে বলো তো তোমার যদি সিস্টেম এভারেজ জানা থাকে তুমি এটাই আসলে সবাইকে দিতে শুরু করবে না? কারোর জন্য কি আসলে এস্টিমেশন করা হবে এই যদি আলফার ভ্যালু 0 ধরো? না স্যার। তাহলে আলফার ভ্যালু 0 হওয়া খুব ভালো কিছু না, তাই না? কারণ আসলে এস্টিমেশন হচ্ছেই না।
এটা কনস্ট্যান্ট এস্টিমেশন হয়ে গেল এবং সেটা হয়ে গেল ওই E0 এর ভ্যালু সমান। তাহলে আলফার ভ্যালু 1 হলে কি হয় দেখো তো, ইকুয়েশনটা কি হবে দেখো তো, আলফার ভ্যালু 1 নিলে কি হবে দেখো তো, en প্লাস 1 এভারেজটা 0 হয়ে যাবে আর ওইদিকে ইকুয়াল টু হয়ে যাবে দেখো তো tn হবে না? জি জি স্যার স্যার তাহলে এটা মানে কি? অ্যাকচুয়াল টাইম অ্যাকচুয়াল টাইম তার মানে কি, তোমাকে যখন আমি এস্টিমেশন করতেছি তোমার সম্পর্কে, তুমি আগের বার যেটা নিয়েছো সেটাই তোমাকে পরের বার দিচ্ছি না দেখো তো। জি স্যার তাহলে এখানেও কি আসলে অপারেটিং সিস্টেম কোনো বিহেভিয়ার দেখতেছে, নাকি তোমাকে একটা আন্দাজ করে একটা টাইম দিলাম, এবার অবস্থা বুঝে তুমি সময় যা নিবা এটাই পরের বার দিব? তাহলে আসলে কি আমি কোনো ক্যালকুলেশন কিছু করতেছি? না না স্যার তাহলে তোমাকে আমি টাইম দিলাম 5 মিনিট, তুমি 3 মিনিট নিয়েছো, পরের বার 3 মিনিট দিব। তারপরের বার তুমি 6 মিনিট নিছো, পরের বার 6 মিনিট দিব। তারপর আসলে তুমি যা করতেছো সেটাই তোমাকে বারবার পরের বার দিচ্ছি না? জি জি স্যার স্যার তাহলে আমি কিন্তু কোনো কম্বাইন্ড কি বিহেভিয়ার দেখতেছি? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না যে ধরো তোমাদের কুইজের জন্য আমি 10 মিনিট সময় দিলাম, ঠিক আছে, তোমরা কুইজে সময় নিয়েছো, অ্যানসার করতে মাত্র 7 মিনিট টাইম নিছো। এটা দেখে যদি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি, ও আচ্ছা এই ব্যাচ তো 10 মিনিট দিলে 7 মিনিট নেয়, পরের বার কুইজে 7 মিনিট দিব। দেখো তো ব্যাপারটা তাই হচ্ছে না এখানে যা বললাম? জি স্যার জি স্যার তো পরের বার যদি তোমরা 7 মিনিট নিতে গিয়ে চিল্লাচিল্লি করে 15 মিনিট করে ফেলো, তাহলে আমি বুঝবো যে এর পরের বার 15 মিনিট দিতে হবে। তার মানে আসলে কি, তোমরা যা অ্যাটেম্প করতেছো সেই টাইমটাই আমি শুধু অ্যালোকেট করে দিচ্ছি না? আমি কি আসলে কোনো মাথা কাটাচ্ছি? না স্যার না, স্যার। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, এটাও কোনো ভালো আইডিয়া না। সেজন্য এই আলফার ভ্যালু সাধারণত 0 বা 1 না নিয়ে সাধারণত যেটা করা হয়, আলফার ভ্যালু 0.5 নেওয়া হয়। তাহলে 0.5 নিলে বলো ইকুয়েশনটা কি দাঁড়াবে? en প্লাস 1 ইকুয়াল টু আলফার ভ্যালু যদি 0.5 নেই, এটা দেখো তো 0.5 tn প্লাস 0.5 en হবে না দেখো তো? জি স্যার তার মানে এখানে কি দাঁড়াচ্ছে বলো তো, আমি আসলে কি করতেছি এই কোশ্চেনটা, যে তুমি আগের বার যে অ্যাকচুয়াল টাইম নিয়েছো সেটার 50% নিচ্ছি না? জি স্যার আর আমি আগের বার তোমার সম্পর্কে যে ধারণা পোষণ করছিলাম, এস্টিমেট করেছিলাম, তার 50% নিচ্ছি না দেখো তো? জি তাহলে স্যার এখানে কি, এখানে দুইটারই গুরুত্ব আছে না? আমার একটা এস্টিমেশনের 50% গুরুত্ব রাখলাম, আর তোমার অ্যাকচুয়াল টাইমের 50% নিলাম। এই দুইটা মিলে যোগ করে আমি তোমার সম্পর্কে পরের টাইমটা দিচ্ছি না তোমাকে? জি স্যার তাহলে আসলে দুইটা পার্টিকে আমি কনসিডার করছি, আমার এস্টিমেশন এবং তোমার আগের অ্যাকচুয়াল টাইম, এই দুইটার 50-50 নিয়ে আমরা সাধারণত কি করি, পরের এস্টিমেশনটা করি। এখন আসো, তাহলে আলফার ভ্যালু আমরা পেয়ে গেলাম। আলফার ভ্যালু কত পেলাম? তুমি চাইলে 0.4 ধরতে পারতা, 0.3 ধরতে পারতা, আমরা ধরে নিলাম 0.5 হচ্ছে সেফ ভ্যালু। আচ্ছা 0.5। তাহলে এবার আমরা আসো আবার আগের ইকুয়েশনটা ফেরত যাই এখানে। তাহলে বলো তো এই টার্মটা কত দিয়ে গুণ হবে, যে এই টার্মটা আলফার ভ্যালু 0.5, এটা কত হবে? 0.5 tn না? জি স্যার জি স্যার এইটা কত হবে কে বলতে পারবে? এটা কত হবে? এটা কি 0.5 tn এর চেয়ে কম হবে না বেশি হবে? কম হবে কেন বলো তো? এখানে একটা 0.5 দিয়ে গুণ আছে, এটা কত হবে? 0.5 ইনটু 0.5 হবে না? জি স্যার তাহলে দশমিক সংখ্যা দুইটা গুণ করলে কি আরো ছোট হয়ে যায় না? জি স্যার তাহলে এই যে প্রথম টার্মটার চেয়ে পরের টার্মের গুরুত্ব কম না? জি স্যার জি স্যার আচ্ছা পরের টার্মের গুরুত্ব দেখো তো, আরো কম না? জি স্যার তাহলে কি আমি আসলে বলতে পারবো যে এখানে যে এই যে আমি এতগুলো যোগ করছি, আসলে একটা প্রথম টার্মের চেয়ে পরের টার্মের গুরুত্ব কম না? কারণ আমরা বেশ কম ওয়েট দিয়ে গুণ করতেছি না, কারণ আলফার ভ্যালু তো 0.5, এটা গুণ হয়ে কম হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কি বলতে পারবো যে এই ইকুয়েশনের প্রতিটা টার্ম এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে না আসলে সামনের প্রথম থেকে? জি জি স্যার স্যার তাহলে এই জন্য আমরা এটাকে বলি এক্সপোনেনশিয়াল এভারেজ। ঠিক আছে, ওয়েটেড এভারেজ, এক্সপোনেনশিয়াল ওয়েটেড এভারেজ। তার মানে আমরা এভারেজটা নিচ্ছি ওয়েটেড এভারেজ, কিন্তু যত দূরে যাচ্ছি টার্মগুলোর গুরুত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এটাকে এভাবে চিন্তা করতে পারো কিনা, যে আমি যদি, যেমন এভাবে চিন্তা করো যে যখন তুমি কোন একটা পার্টিকুলার স্টুডেন্টের বিহেভিয়ার সম্পর্কে আমরা অ্যানালাইসিস করতেছি, আমরা এভাবে চিন্তা করতে পারি না যে একটা স্টুডেন্টকে ধরো আমি একদিন দেখলাম, তো বলো তো একদিন দেখলে কি তার সম্পর্কে আমার প্রেডিকশন কারেক্ট হবে? না মানে স্যার একদিন তার সাথে আমি কথাবার্তা বলছি, তাহলে তার সম্পর্কে আমার প্রেডিকশন তো কারেক্ট হবে না, তাই না? আচ্ছা তাকে যদি আমি 2 দিন 3 দিন 4 দিন দেখি, তার সম্পর্কে একটু হলো আমি আন্দাজ করতে পারবো না কি ঘটতেছে, মানে সে কিরকম স্টুডেন্ট অথবা কিরকম টাইম নেয় আনসার করতে, আন্দাজ করতে পারবো না? জি স্যার জি স্যার তা জি তুমি স্যার যদি একটা
একটা তোমার একটা কোনো ফ্রেন্ড সম্পর্কে একটা এস্টিমেশন করতে চাও, আন্দাজ করতে চাও, তাকে তুমি ধরো 5 বছর ধরে চিনো, তার সম্পর্কে তোমার এস্টিমেশন মোর অ্যাকুরেট হবে না? জি স্যার। জি স্যার। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে ইকুয়েশনটার এই এস্টিমেশনের প্যারামিটারটা, হ্যাঁ কই গেল, স্টপ হয়ে গেছে, একটু দাঁড়াও। আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে তোমার এস্টিমেশনের ভ্যালুটা কি হবে বলো তো? বেশি কারেক্ট হবে না যদি তুমি এই ইকুয়েশনে অনেক বেশি লম্বা সময়ের ব্যবহারটা দেখো? এটা কি বলা যাবে? জি স্যার। তাহলে এখান থেকে আমাকে দেখে বলো তো, এই যে আমরা কনক্লুসিভ কথাগুলো বললাম, এই en+1 বের করতে গেলে এই একটা টার্ম নিয়ে যদি আমি এস্টিমেশন করি, অ্যাকুরেট হবে এস্টিমেশনটা? না স্যার। তো যদি দুইটা টার্ম নেই আরেকটু বেটার হবে না? তিনটা নিলে আরো বেশি হবে না বেটার? যদিও ওয়েট কমে যাচ্ছে কিন্তু বাট যত বেশি টার্ম নিব ততই কি আমার বলতো অ্যাকুরেসি কাছাকাছি যেতে থাকবে না, মানে এস্টিমেশনের অ্যাকুরেসি? জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? তাহলে খেয়াল করে দেখো, এই যে প্রসেসটা, যে ধরো এই যে একটা প্রসেসকে আমি বললাম যে একটা প্রসেস, তার জন্য আমি এস্টিমেশন করতেছি যে এই মুহূর্তে সে 10 মিলি সেকেন্ড নিবে। এটা এস্টিমেট করতে গিয়ে যদি আমি তার আগের অনেকগুলো বিহেভিয়ার অ্যানালাইসিস করে যদি এস্টিমেশনটা করি, এটা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি না? জি স্যার। তাহলে তোমার যদি সিপিইউ টাইম দেয়া নাও থাকে, আমরা আসলে আন্দাজ করে একটা এস্টিমেশন ভ্যালু বসাই নিতে পারবো না সিপিইউ টাইম? ঠিক আছে, এখন আমাকে একটা প্রশ্ন করো, প্রশ্ন দেখি, প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরো তোমাকে বললাম যে একটা প্রসেসের সিপিইউ টাইম দেয়া নাই, এস্টিমেশন করো। এখন তুমি তো এই ইকুয়েশন গুলো দেখে বললা যে এই প্রসেসটা তো যদি অনেকক্ষণ ধরে রান করে তাহলে তার সম্পর্কে এস্টিমেশন কারেক্ট হবে না? দেখো তো, জি স্যার। প্রসেসটা যদি দীর্ঘ সময় ধরে রান করে তাহলে তার অনেক রানিং প্যাটার্ন আছে, বিহেভিয়ার আছে, ওই রানিং বিহেভিয়ার গুলো যদি আমি কম্পাইল মানে কি বলে অ্যানালাইসিস করি তাহলে তার সম্পর্কে এস্টিমেট করা ইজি হবে না? জি স্যার। একটা প্রসেস যদি মাত্র ধরো 2 বার রান করছে, এটা সম্পর্কে এস্টিমেট করা একটু কঠিন হবে না? করলেও কারেক্ট হবে না, তাই না? নাকি কি বলো, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে কোন ধরনের প্রসেস গুলো লম্বা সময় ধরে রান করে কেউ বলতে পারবে? লম্বা সময় ধরে রান করলেই তো তার সম্পর্কে এস্টিমেশন কারেক্ট হবে। কোন ধরনের অ্যাপ্লিকেশন লম্বা সময় ধরে রান করে কে বলতে পারবে? আরেকটু আইডিয়া ক্লিয়ার করি, ফোরগ্রাউন্ড প্রসেস এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস বলে দুটো জিনিস আছে, নাম শুনছো কারা কারা বলো? ফোরগ্রাউন্ড প্রসেস, ব্যাকগ্রাউন্ড প্রসেস। জি স্যার। ল্যাবে ফোরগ্রাউন্ড প্রসেস কোনগুলো? যেগুলো এই যে রিয়েল টাইমে কাজ করতেছে, তাই না? এই যে যেমন ধরো এই যে জুম হচ্ছে, এখন তোমার ফোরগ্রাউন্ড প্রসেস, এটা সিপিইউর অ্যাটেনশন পাচ্ছে। কিন্তু ধরো গুগল ক্রোম একটা উইন্ডো ওপেন করে রেখে দিছিলা সেই সকালবেলা, কোনো কাজই করোনি এখন পর্যন্ত, এটা কি আস্তে আস্তে পিছনে চলে গেছে না বলো তো? জি স্যার। আচ্ছা, অথবা ধরো ওই যে তোমরা ইয়ের নাম শুনছো, ওই যে কি বলে ডিস্কের ডাটা যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এনে কম্পিউটার কাজ করে, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, এটার নাম শুনছো কারা কারা বলো তো? ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন জি স্যার। শুনেছো? ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। জি স্যার। আচ্ছা, তো ডিফ্র্যাগমেন্টেশন করা, অথবা ধরো ওই যে গুগলে তোমার অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন ধরো তুমি সাইন ইন করেছো, তোমার কন্টাক্ট বুকটা পিছনে ডাউনলোড হচ্ছে, অথবা তোমার গুগল ড্রাইভে ডাটা ডাউনলোড হচ্ছে। তাহলে এই যে গুগল ড্রাইভে ডাটা ডাউনলোড করতেছে, এই গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা কি ফোরগ্রাউন্ড প্রসেস না ব্যাকগ্রাউন্ড প্রসেস বলো তো? বেশিরভাগ সময় ব্যাকগ্রাউন্ড প্রসেস না? জি স্যার। কারণ তোমার এটা তো ব্যাক এন্ডে রান করতেছে সব সময়, সারাক্ষণ ডাটা আপডেট করতেছে, এটা তো তুমি ক্লোজ করে দাও না। তাহলে বলো তো ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো দীর্ঘ সময় ধরে রান করে না? তাহলে এই যে দীর্ঘ সময় ধরে রান করছে, এই অপারেটিং সিস্টেম কি সারাক্ষণ ব্যাকগ্রাউন্ড প্রসেস রান করে রাখে, নাকি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এভাবে কন্টিনিউয়াসলি শিফটিং করতেছে বলো তো? শিফট করছে না কন্টিনিউয়াস নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা অ্যালগরিদমটা এই যে আলোচনা করেছিলাম, তাহলে আমরা এবার অ্যালগরিদমে শিফট করে যাই। আমাদের এইটা ছিল, কোথায় ছিল অ্যালগরিদমটা? এইটা। তাহলে এবার আসো আমরা এই যে অ্যালগরিদমটা বললাম, শর্টেস্ট জব ফার্স্ট, এই যে অ্যালগরিদমটা, এই অ্যালগরিদমটার জন্য এই সিপিইউ টাইম ম্যান্ডেটরি না? জি স্যার। আচ্ছা, যেই অ্যাপ্লিকেশন গুলো খুব তাড়াতাড়ি রান করে, তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যায়, সেগুলোতে কি সিপিইউ টাইম এস্টিমেশন করা যাবে ঠিকঠাক? না স্যার। আচ্ছা, তাহলে সেই, হ্যাঁ বলো, তাহলে সেই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য কি শর্টেজ জব ফার্স্ট কাজ করবে, মানে কাজ ইউজ করা ঠিক হবে, যেগুলো খুব তাড়াতাড়ি রান করে তাড়াতাড়ি চলে যায়?
ওটার জন্য তো এস্টিমেশন তুমি করতেই পারবে না, তার আগেই তো প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তাহলে এই যে শর্টেস্ট জব ফার্স্ট আর এসআরটি এটা কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য বেশি ভালো কাজ করবে, কে বলতে পারবা দেখি? যেগুলো টাইম অনেক কারণ যেগুলো বড়। যেগুলো লম্বা সময় ধরে রান করে, তার মানে ব্যাকগ্রাউন্ড প্রসেসের জন্য আসলে এই শর্টেস্ট রিমেইনিং টাইম বা এসজে ভালো না। জি স্যার। কারণ তুমি তো সিপিইউ টাইম জানোই না, এটা তো আমরা মোটামুটি বুঝে ফেলছি, সিপিইউ টাইম আমাদের জন্য আননোন এলিমেন্ট। তাহলে আমরা এই এস্টিমেশন করতে পারবো না। স্যার তাহলে দেখো এখানে একটা ছবি দেখো, এই যে দেখো এখানে, হ্যাঁ বলো। স্যার ইকুয়েশনে যে ছিল E0 যে ভ্যালুটা, স্যার E0 ভ্যালুটা কিভাবে মানে ইয়া করে না? এটাই এই যে একটা আমরা, হ্যাঁ CPU এটা জন্য এক এক রকম হ্যাঁ হবে। রাইট, এটা তুমি যেটা বলেছো এটা আমি বলাতে ভালো করছো, আমি এটা বলতে চাইছিলাম ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে E0 যেটা আচ্ছা দেখো আমরা যেটা বলছিলাম যে এই যে E0 ভ্যালুটা শুনতে পাচ্ছো, মাঝখানে মিউট হয়ে গেছিলাম আবার। জি স্যার। আচ্ছা দেখো যেটা বলছিলাম এই যে E0 এর ভ্যালুটা, ধরো তুমি আজকে কম্পিউটারে সারাদিন কিছু প্রোগ্রাম রান করেছো, এইটার আজকে তোমার যে E0 বলা হয়, আগামী দিনের E0 কি সেম হবে কিনা, নাকি চেঞ্জ হয়ে যেতে পারে? আচ্ছা তোমার কম্পিউটার সুপার ফাস্ট, তোমার কম্পিউটারের E0 আর আমার কম্পিউটারের সুপার স্লো, আমার কম্পিউটারের E0 কি সেম? না স্যার। তাহলে তোমার ওএস যেভাবে E0 ক্যালকুলেশন করছে, আমার ওএস তো একই E0 ক্যালকুলেশন করছে না, কারণ দুইটার সিস্টেমই তো আলাদা। একটা সেলেরিয়ন প্রসেসর আর একটা ধরো তোমারটা হচ্ছে কোর i9 সাথে ধরো 32 জিবি র্যাম সুপার ফাস্ট এসএসডি, তোমার এখানে দিলেই সাথে সাথে প্রোগ্রাম রান হয়ে যায়। অথবা ধরো তোমার কম্পিউটার হচ্ছে সার্ভার কম্পিউটার, সুপার ফাস্ট কম্পিউটার অথবা সুপার কম্পিউটার, তাহলে তোমার E0 আর আমার E0 কি সেম হবে? তাহলে খেয়াল করে দেখো তোমার E0 আমার E0 সেম না, কাজেই একই ওএস দুই জায়গায় ইনস্টল করা, দুইটার পারফরম্যান্স দুই রকম হবে না? আচ্ছা তোমার এখানে আজকে সারা দিনে একটা অ্যাপ্লিকেশনও রান করোনি, তোমার এখানে আজকের E0 আর আগামীকাল খালি অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন রান করে যাচ্ছ, দুই দিনের E0 কি সেম হবে? না স্যার। তাহলে কি বুঝতে পারছো যে অপারেটিং সিস্টেম এই প্যারামিটারটা ডাইনামিক্যালি লার্ন করতেছে না, প্রত্যেকদিন ডিফারেন্ট হতে পারে না এটা? তাহলে দেখো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললাম যে তোমার আননোন প্যারামিটার লার্ন করা, ওএস কিন্তু এখানেও তোমার কিন্তু এই প্যারামিটারটা লার্ন করতে পারে। এবং দেখা যাবে যে তুমি যদি কম্পিউটার ওপেন করে কোনো কাজই না করো, তোমার এখানে এক ধরনের টাইম শিডিউল সে জেনারেট করবে, আর যেখানে একটার পর একটা অ্যাপ্লিকেশন লোড হচ্ছে, E0 এর ভ্যালু ডিফারেন্ট, সেখানে অপারেটিং সিস্টেমের শিডিউলিং প্যারামিটার বা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না, এস্টিমেশনও পাল্টায় যাবে না? বুঝতে পারছো? তার মানে তোমার দুই ধরনের বা তিন ধরনের সিস্টেম তুমি যদি কম্পেয়ার করতে চাও, তিন ধরনের কিন্তু একই রকম ওএস এর বিহেভিয়ার হবে না। দেখবা যে তোমরা এটা কিন্তু খুবই সহজে বোঝা যায়, দেখবা যে দুইজনের কম্পিউটার একই রকমের কনফিগারেশন, একই রকম পাওয়ারফুল, কিন্তু দুই জায়গায় দুই রকম ভাবে ওএস এর পারফরম্যান্স চলতেছে। এটা কি খেয়াল করে দেখছো কখনো? একজন বলতেছে দূর ওএস খুব স্লো চলতেছে, কি পারফরম্যান্স ভালো না, আরেকজন বলতেছে সুপার ফাস্ট, সে কোনো কাজই করে না। এরকম হইতে পারে না বলো তো? এরকম খেয়াল করে দেখছো যে একই কনফিগারেশনের প্রসেসর, একই র্যাম, একই ধরনের হার্ড ডিস্ক, কিন্তু ওএস একরকম বিহেভ করতেছে না, এটা হয় না? জি স্যার। তাহলে এটা কি মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে যে ওএস এর বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে কেন? কারণ তোমার অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার, তোমার রানিং প্যাটার্ন সবকিছুই কিন্তু কি হচ্ছে বলতো, কনসিডারেশন আসতেছে। এটুকু বুঝাতে পারছি কিনা দেখো। আচ্ছা একটা জিনিস বলে শেষ করে দিব, দেখো এই যে এখানে একটা ছবি আছে, দেখো যে একটা অপারেটিং সিস্টেম প্রেডিকশন করতেছে, তাহলে এই যে এই টাইমটা হচ্ছে তোমার প্রেডিকশন, এই যে এটা হচ্ছে প্রেডিকশন আর এটা হচ্ছে অ্যাকচুয়াল সিপিইউ টাইম। ঠিক আছে, তাহলে দেখো অ্যাকচুয়াল তোমার প্রেডিকশন করা হয়েছিল 10, তুমি অ্যাকচুয়াল টাইম নিয়েছো 6, এটা একটা কলাম শিফট হয়ে গেছে। তারপরে তুমি দেখো যে 8 প্রেডিকশন করেছো, কিন্তু সিপিইউ নিয়েছে কত বলো তো, প্রসেস নিয়েছে কত, 4। তাহলে এই যে দেখো এইটা হচ্ছে আমাদের প্রেডিকশনটা, এই যে এটা হচ্ছে আমাদের প্রেডিকশন, এই যে এটা হচ্ছে বোধহয় প্রেডিকশন লাইন, দেখো তো ঠিক বললাম কিনা, হ্যাঁ এটা হচ্ছে প্রেডিকশন লাইন, এটা হচ্ছে তোমার প্রেডিকশন। আর এই যে বক্স যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম ইউজড বাই সিপিইউ, মানে এক প্রসেস। তাহলে দেখো তো আমাদের গেসটা কি আসলে তোমার অ্যাকচুয়াল সিপিইউ টাইমের কাছাকাছি নাকি একটু ডিফারেন্স আছে বলো তো? অ্যাকচুয়াল কিন্তু মানে অ্যাকুরেট কিন্তু না টোটালি, খেয়াল করে দেখছো?
এই যে এখানে মোর অ্যাকুরেট মনে হচ্ছে তাই না, এই জায়গায় মোর অ্যাকুরেট তোমার সম্পর্কে যা গেস করাইছো তুমি সম্ভবত কাছাকাছি নিছো, আবার এখানে দেখো খুবই ডিফারেন্ট, তোমার সম্পর্কে গেস করেছি একটা, তুমি নিয়েছো আরেকটা। ঠিক আছে, তাহলে তখন এই যে অ্যাপ্লিকেশন গুলোর কথা আমরা বললাম, গেস কিন্তু কখনোই তোমার অ্যাকুরেট হবে না, তবে তুমি যত বেশি ডাটা নিয়ে কাজ করতে পারবা ততই তোমার কি হবে, গ্রাফটা কি হবে বলতো, তোমার ওই যে অ্যাকচুয়াল ইউজেস এর কাছাকাছি হবে না বলতো এই গ্রাফটা। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে লং টার্ম রানিং প্রসেস গুলো হইলেই শুধুমাত্র তুমি এই শর্টেস্ট জব ফার্স্ট অথবা শর্টেস্ট রিমেইনিং টাইম ইউজ করতে পারবা। তোমার যদি সিপিইউ টাইম দেয়া নাই থাকে তাহলে তো তোমার কোনোভাবে কি করা সম্ভব না, শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগরিদম রান করা সম্ভব না। তো আমাদের একটা জিনিস আমরা বুঝে ফেলছি যে যেহেতু সিপিইউ টাইম দেয়া থাকেই না, তাহলে সবচেয়ে ভালো কি সিপিইউ টাইম বাদেই যদি প্রোগ্রামিং মানে করা যেত, শিডিউলিং করা যেত, সবচেয়ে ভালো ছিল না বলতো, সিপিইউ টাইম ছাড়াই যদি করা যেত, এটা একটু আরো বেটার হতো না যদি সিপিইউ টাইম বাদ দিয়ে, মানে সিপিইউ টাইমে আমি ক্যালকুলেশন নিবই না, না নিয়ে যদি আমি মানে প্রোগ্রাম রান করতে পারতাম, প্রসেস শিডিউলিং করতে পারতাম, তাহলে সবচেয়ে ভালো ছিল না, এস্টিমেশন যদি করা নাই লাগতো। তাহলে রিয়েল টাইম, তাহলে ধরো তোমার এই যে ইন্টারঅ্যাক্টিভ প্রসেস গুলো যেগুলো আস্তে আস্তে তাড়াতাড়ি কাজ করতে শেষ হয়ে যাচ্ছে, এগুলোর জন্য তো আমি সিপিইউ টাইম এস্টিমেট করতে পারবো না, তাহলে সবচেয়ে ফেয়ার উপায় কি বলতো, সিপিইউ টাইম বাদ দিয়ে যদি প্রসেস শিডিউলিং করা যায়, সেই জন্য আমরা হচ্ছে এই অ্যালগরিদমে চলে যাব, এই যে এইটাতে রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং। ওই যে যেটা আমরা টাইম শেয়ারিং নিয়ে কথা বলছিলাম, যে টাইম শেয়ারিং করা, এই টাইম শেয়ারিং এর কনসেপ্টটা হচ্ছে এই যে রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং। এটা আজকে শুরু করলে আর বোধহয় শেষ করতে পারবো না, 2:40 বেজে গেছে। আগামী ক্লাসে এটা আমরা এক্সাম্পল সহ দেখবো, 2টা এক্সাম্পল দেখবো, এবং এটার কিছু প্যারামিটার অপটিমাইজেশনের ব্যাপার আছে, ওইগুলা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা এই ক্যালকুলেশনটা চলে যাবে, এখানে আমাদের সিপিইউ টাইম না থাকলেও আমরা প্রোগ্রামিং করতে পারবো, শিডিউলিং করতে পারবো। তাহলে এটা আমরা আগামী ক্লাসে দেখবো। আজকে পর্যন্ত যা পড়লাম তাতে কোনো প্রশ্ন আছে কিনা, আজকে যে ক্লাসটা করলাম এটা নিয়ে কোনো কনফিউশন বল? হ্যাঁ স্যার, যখন একটা পিসিতে একটা ফ্রেশ ওএস দেওয়া হয় মানে ফার্স্ট টাইম, ওইটার জন্য E0 কি মানে ইন জেনারেল মানে প্রিভিয়াস ডাটা মানে মাইক্রোসফট সাপোজ দেওয়া হলো, উইন্ডোজ দেওয়া হলো, তো ওরা এখানে মানে যত ডাটা কালেক্ট করা হয়েছে ওইটা কি ইনিশিয়ালি সেট করে দেয় আমার পিসির জন্য? না না, এটা যেটা করতে পারো যে তুমি যখন প্রথমবার রান করবা, যেমন এটাকে আমরা বলি যে সিড, একটা সিড বলি, সিড মানে হচ্ছে তোমার যে ইনিশিয়াল ভ্যালু। তো ইনিশিয়াল ভ্যালুটা তুমি একটা র্যান্ডম যে কোনো ভ্যালু ধরতে পারো। আমরা কম্পিউটার সায়েন্সে দেখবা যে ইনিশিয়ালি যখন তোমার কোনো জানা নাই ভ্যালু, তখন তুমি চাইলে একটা র্যান্ডম 10 ধরে শুরু করতে পারো না, একটা ধর কিছুই জানো না, তো পরের বারই একটা ইটারেশন পরে এটা পাল্টা যাবে না 10টা, বলো তো? জি স্যার। তাহলে এরপরে সেকেন্ড ইটারেশন আবার চেঞ্জ হয়ে যাবে। সো তুমি যদি স্টার্টিং এ একটা র্যান্ডম ধরে শুরুও করো, তোমার আসলে কি কোনো অসুবিধা আছে বলো তো? ধরো আমি ধরে নিলাম যে সেফটির জন্য ধরে নিলাম যে 100 মিলি সেকেন্ড করে 100 সেকেন্ড করে টাইম দিব, আসলে কোনো অ্যাপ্লিকেশনই কি 100 সেকেন্ড টাইম নিবে বলো তো? না স্যার। তাহলে তোমার প্রথম ইটারেশনেই তোমাকে বেশি বেশি টাইম দিয়ে দিলাম, কিন্তু তুমি কম কম নিলা, তাহলে আমি তোমার প্রথম ইটারেশনেই বিহেভিয়ারটা জেনে গেলাম না, একটা আইডিয়া পেয়ে গেলাম না একটা? তাহলে দেখো 4টা প্রসেসকে আমি 100 করে দিলাম, কেউ 10 নিল, কেউ 5 নিল, কেউ 7 নিল, কেউ 9 নিল, এই সবগুলা যোগ করে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করলে আমি E0 পেয়ে যাবো না বলো তো? এই স্টার্টিং E0টা পেয়ে যাবো না? জি স্যার। তাহলে তুমি যখন প্রোগ্রামিং করবা বা যখন এই যে রিসার্চে যাবা, দেখবা যে কোনো আননোন প্যারামিটার যখন আমরা মানে স্টার্ট করি, তখন আমরা একটা র্যান্ডম দিয়ে স্টার্ট করতে পারি, কিন্তু প্রথমবার একটা ইটারেশন রান করলেই তোমার দেখা যাবে যে তুমি একটা কাছাকাছি ভ্যালু পেয়ে যাবে। তারপর সেকেন্ড ইটারেশন, থার্ড ইটারেশন, যত ইটারেশন রান করতে থাকবে ততই তোমার প্যারামিটার গুলো অ্যাকুরেটলি অ্যাডজাস্ট হয়ে থাকবে। সো প্রথমে যখন কোনো কিছুই নাই, তখন E0 তুমি একটা জাস্ট একটা দাহা র্যান্ডম ভ্যালু দিয়ে স্টার্ট করতে পারো। তারপরে তুমি দেখবে যে তোমার কম্পিউটার যদি প্রসেস রান করতে শুরু করে, তখন তোমার অটোমেটিক E0 অ্যাডজাস্ট হতে থাকবে। এইজন্য আমরা বলছিলাম যে এটা আর্টিফিশিয়ালি তোমার এটাকে শিখতে হবে, এটাকে কিন্তু প্যারামিটারটা কন্টিনিউয়াসলি ডাইনামিকলি অ্যাডজাস্ট করতে হয়। এটা কিন্তু তোমার প্রত্যেকদিন বা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। বলো আর কার কোনো প্রশ্ন আছে কিনা, বা যে প্রশ্নগুলো অ্যানসার পাওয়া গেল কিনা? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, আর যদি অ্যাটেন্ডেন্স দেয়া থাকে আর কোনো প্রশ্ন না থাকে তাহলে লিভ করতে পারো। আর যদি অ্যাটেন্ডেন্স দেয়া না থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, অথবা অ্যাটেন্ডেন্স দিতে পারো। আমি 1 মিনিট পরে মিটিং ক্লোজ করে দিব।